মেন দরজাটি ছিল 12 ইঞ্চি নিরেট স্টিলের তৈরি। এটা এতই শক্তিশালী যে কোনো ডিনামাইট বা বোম ব্লাস্টেও এর গায়ে একটা আঁচড়ও কাটা অসম্ভব ছিল। লেয়ার 2 এই দরজাটি ছিল 100 কোটি কম্বিনেশনের একটি ডিজিটাল লক, অর্থাৎ আপনি যদি ম্যানুয়ালি টাইপ করে কোড টাইপ করতে যান তবে আপনার কয়েকটা জনম কেটে যাবে, তাও সঠিক কোড মিলবে না। শুধু তাই নয়, লেয়ার 3 ছিল শুধু কোড দিলেই হবে না, এর সাথে ছিল ফুটখানেক লম্বা একটা ভারী অ্যানালগ চাবি যা খোলার জন্য দুজন মানুষের প্রয়োজন হতো। লেয়ার 4 ছিল লকারের ভেতরেই পা রাখলেই অ্যাক্টিভ হয়ে যেত ইনফ্রারেড হিট ডিটেক্টর। সামান্য ওম পেলেই এটা সোজা পুলিশ কন্ট্রোল রুমে অ্যালার্ম পাঠিয়ে দিত। শুধু তাই নয়, লেয়ার 5 ছিল ডপলার র্যাডার এবং মোশন সেন্সর। কিন্তু 2000 সালের 16 ফেব্রুয়ারি সোমবার সকালে যখন সিকিউরিটি গার্ডরা প্রতিদিনের মতো লকার খুললেন, ভেতরেই পা রাখতেই তাদের সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডার স্রোত বয়ে গেল। লকারের মেঝেতে ছড়িয়ে ছিটে পড়েছিল খালি ডায়মন্ড বক্স, কোটি টাকার বন্ড পেপার। 116টি স্ট্রং বক্সের মধ্যে 123টি বক্স নিখুঁতভাবে ভাঙা, প্রায় $100 মিলিয়ন, যা ইন্ডিয়ান টাকায় প্রায় 800 কোটি টাকারও বেশি মূল্যের হিরে এক রাতেই হাওয়া হয়ে গেল। বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখিয়েই ঘটল এই অলৌকিক চুরি। কে সেই অদৃশ্য জাদুকর? এই চুরির মূল কারিগর বা মাস্টার মাইন্ড কে ছিল? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দেব, আর আজ আবারও নিয়ে চলে আসলাম একটা সত্য ঘটনা। এতক্ষণ যা শুনলেন তা হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু হ্যাঁ, এটাই সত্য। ঠিক এমনটাই ঘটেছিল বেলজিয়ামের একটি শহরে। তবে আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তাই একটা লাইক করে দাও। আর যেসব নতুন বন্ধুরা আমাদের এই ভিডিও দেখছো, তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে কোনো নতুন ভিডিও মিস না হয়ে যায়। তো চলো ঘটনাতে ফেরা যাক। ঘটনার মূল সূত্র ধরতে হলে আমাদের কয়েক বছর পিছনে ফিরে আসতে হবে। বেলজিয়ামের একটি শহর অ্যান্টওয়ার্প। ওপর থেকে দেখলে মনে হবে খুব শান্ত ছিমছাম একটা ইউরোপীয় শহর, কিন্তু এই শহরে একটা নির্দিষ্ট এলাকা আছে যার নাম ডায়মন্ড কোয়ার্টার। গোটা পৃথিবীর প্রায় 80% কাঁচা হিরে এই একটা ছোট্ট কোয়ার্টার কিলোমিটার এলাকা জুড়ে বেচাকেনা হতো। প্রতিদিন এখানে শত শত কোটি টাকার হিরে হাত বদল হচ্ছে। আর এই কোয়ার্টারের ঠিক কেন্দ্রস্থলে দাঁড়িয়েছিল একটি বহুতল বাড়ি যার নাম ছিল অ্যান্টওয়ার্প ডায়মন্ড সেন্টার। তবে এই বিল্ডিংটা ছিল মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডের 2 তলা গভীরে অবস্থিত ছিল। এই লকারটিকে সেই সময় বলা হতো পৃথিবীর অন্যতম দুর্ভেদ্য দুর্গ। চুরির ঠিক 3 বছর আগে নোটার বাত্তালো নামে এক লোক ছিল। সে বুঝতে পেরেছিল অ্যান্টওয়ার্পের এই ভোল্ট ভাঙা একদিনের কাজ নয়, এর জন্য খেলাটাকে পুরো নিখুঁতভাবে সাজাতে হবে। সে নিজেকে একজন অত্যন্ত ভদ্র বনেদি ইতালির হিরো ব্যবসায়ী হিসাবে জাহির করেছিল, তবে নাম নেয় অন্য একটা ভিন্ন নামে। সে অ্যান্টওয়ার্প ডায়মন্ড সেন্টারের ভেতরের একটা ছোট্ট অফিস ঘর ভাড়া নেয়। তবে সে ফিলোসফিতে বিশ্বাস করত, দুনিয়ার প্রতিটা সিস্টেম মানুষের তৈরি, আর মানুষ যেখানে নিখুঁত নয়, তাই মানুষের তৈরি কোনো সিস্টেম 100% নিখুঁত হতে পারে না। শুধু দরকার সঠিক সময় এবং সঠিক লুপ এবং হোল খুঁজে বের করা। যেহেতু সে বিল্ডিংয়ের একজন অফিসিয়াল ব্যবসায়ী, তাই নিয়ম অনুযায়ী ওই মাটির নিচেই অতি সুরক্ষিত ভোল্টে তার নিজেরও একটা লকার বক্স বরাদ্দ করে। এর ফলে সে প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন সম্পূর্ণ আইনি উপায়ে সেই লকার রুমে প্রবেশ করত। গার্ডরা তাকে চিনত একজন হাসি খুশি উদার মনের ব্যবসায়ী হিসাবে। সে প্রায়ই তাদের কফি ও চকলেট উপহার দিত। কিন্তু গার্ডরা যেটা জানতেন না সেটা হলো নোটার বাত্তালো যখন ওই ভোল্ট রুমে ঢুকত, তার কোটের ওপরের পকেটে থাকা একটি সাধারণ পেন বা চাবির রিংয়ের মধ্যে লুকিয়ে থাকতো একটি মাইক্রো স্পাই ক্যামেরা। সে যখন নিজের লকার খোলার নাটক করত, তখন তার পকেটের ক্যামেরাটি লকারের প্রতিটা দেওয়াল, প্রতিটা সেন্সরের পজিশন, সিলিংয়ের পজিশন এবং মেন দরজার ডিজিটাল লকারের নিখুঁত ভিডিও রেকর্ড করে নিত। টানা 3 বছর ধরে সেই এই রেকি মিশন চালিয়েছিল। সে শুধু তথ্যই জোগাড় করেনি, সেই ইতালির একটা পরিত্যক্ত গুদামে অ্যান্টওয়ার্পের ওই লকার রুমের ঠিক হুবহু একটা নকল লকার রুম তৈরি করেছিল। ইঞ্চিতে ইঞ্চিতে মিল রেখে তৈরি করা সেই নকল ঘরে নোটার বাত্তালোর 5 জন স্পেশাল টিম দিনের পর দিন প্র্যাকটিস করত। তবে এই টিমে কারা কারা ছিল জানেন? এদের নাম শুনলে মনে হবে কোনো
সুপার হিরো মুভির ক্যারেক্টার। 1 নম্বর হলো দ্য জিনিয়াস, যে ছিল ইলেকট্রনিক এবং সাইবার এক্সপার্ট। 2 নম্বরে ছিল দ্য মনস্টার, শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং মেকানিক্যাল কাজে দক্ষ। 3 নম্বরে ছিল দ্য কিং অফ কিচ, পৃথিবীর যে কোনো চাবি মাত্র কয়েক সেকেন্ডেই নকল করে ফেলার জাদুকর। 4 নম্বরে ছিল স্পিডি, যে ছিল নোটার বাত্তালোর ছোটবেলার বন্ধু এবং অত্যন্ত দ্রুত গাড়ি চালাতে পারদর্শী। তারা এই নকল ঘরে চোখ বন্ধ করে প্র্যাকটিস করত, কার পা ঠিক কোথায় পড়বে, কোন তারটা কাটতে হবে, কার শরীরে তাপমাত্রা কতটা নিয়ন্ত্রণ করতে হবে, সব ছিল ঘড়ির কাঁটা মেপে মুখস্থ। তারা কোনো চুরির প্রস্তুতি নিচ্ছিল না, তারা একটা ঐতিহাসিক অপরাধের মঞ্চ তৈরি করছিল। 16ই ফেব্রুয়ারি 2003 রবিবার রাত। পুরো অ্যান্টওয়ার্প শহর তখন ঘুমে আচ্ছন্ন। ডায়মন্ড কোয়ার্টারের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। নোটার বাত্তালো গাড়ি নিয়ে বিল্ডিংয়ের ঠিক কিছুটা দূরে পজিশন নেয়। তার কাজ ছিল বাইরের পরিস্থিতির ওপর নজর রাখা এবং পুলিশের রেডিও ফ্রিকোয়েন্সিকে ট্যাগ করা। আর তার বাকি 4 জন টিম মেম্বার পিঠে ভারী ব্যাগ নিয়ে পেছনের একটা গলি দিয়ে বিল্ডিংয়ের ছাদ বেয়ে ডায়মন্ড সেন্টারের মেন জোনে নেমে পড়ে। তবে তাদের কাছে সময় ছিল মাত্র কয়েক ঘন্টা। কিন্তু কিভাবে তারা এত বড় আর দুনিয়ার সেরা 5টি সিকিউরিটি লকারকে জাস্ট কিছু ঘরোয়া জিনিস দিয়ে অকেজো করে দিয়েছিল আর চুরি করে নিয়ে গেল 800 কোটি টাকার হিরে? তো চলো তাহলে এবার সেটাই জানবো। প্রথম হলো মেন করিডোর। দ্য জিনিয়াস ক্যামেরাগুলোর মেন তার কাটার ঝুঁকি নেয়নি, কারণ তার কাটলেই কন্ট্রোল রুমে সিগন্যাল চলে যেত। সে চতুরতার সাথে ক্যামেরার লেন্সের ঠিক সামনে একটা কাস্টম মেথড ব্ল্যাক প্লেট বসিয়ে দেয়। এর ফলে গার্ডদের মনিটরে স্ক্রিন কালো হয়ে যায়নি, বরং মনে হচ্ছিল করিডোরের ঘুটঘুটে অন্ধকার রয়েছে, যা রাতের বেলায় স্বাভাবিক। দ্বিতীয় হলো মেন দরজার ম্যাগনেটিক সেন্সর। এই সেন্সরের নিয়ম হলো দরজা ফ্রেম থেকেই আলাদা হলেই ম্যাগনেটিক ফিল্ড ভেঙে যাবে আর অ্যালার্ম বাজবে। দ্য জিনিয়াস তার ব্যাগ থেকে বের করলো একটি বিশেষ তৈরি অ্যালুমিনিয়ামের চৌম্বকীয় প্লেট। সে মেন দরজার খোলার আগেই ওই প্লেটটি সেন্সরের ওপর আটা দিয়ে সেঁটে দেয়। এর ফলে দরজা যখন খোলা হলো, সেন্সর ভাবলো সে এখনো মেন ফ্রেমের সাথে জুড়ে আছে। ম্যাগনেটিক ফিল্ড বিন্দুমাত্র ডিস্টার্ব হলো না। তৃতীয় হলো মেন দরজার ডিজিটাল লক আর চাবি। এখানে টিমকে সাহায্য করলো লকার রুমে গার্ডদের একটি চরম অলসতা। নোটার বাত্তালো 3 বছরের রেকর্ডে নোটিশ করেছিল গার্ডরা প্রতিদিন রাতে ওই ফুটখানেক লম্বা আসল চাবিটি সাথে করে বাড়ি নিয়ে যেত না। তারা অলসতাবশত লকার রুমের ঠিক পাশেই একটা সিক্রেট ইউটিলিটি ক্যাবিনেটের ভেতরে লুকিয়ে রেখে চলে যেত। দ্য কিং অফ কিচ জাস্ট 1 মিনিটেই ওই ক্যাবিনেট ভেঙে আসল চাবিটি বের করে ফেলে। আর ডিজিটাল লকের পাসওয়ার্ড তারা অনেক আগেই স্পাই ক্যামেরা দিয়ে রেকর্ড করে নিয়েছিল। আর সেই মতো দরজা খুলে ফেললো। কোনো আওয়াজ হলো না, কিন্তু আসল খেলা তো এখনো বাকি। দরজা ওপারেই অপেক্ষা করছে ইনফ্রারেড হিট ডিটেক্টর আর ডপলার র্যাডার। এখানেই আসে অপরাধীদের সেই অবিশ্বাস্য হিউম্যান ব্রেন। হিট ডিটেক্টর যাতে মানুষের গায়ের গরম তাপমাত্রা ধরতে না পারে, তার জন্য তারা কোনো হাইটেক জ্যামার ব্যবহার করেনি। তারা ব্যবহার করেছিল জাস্ট সাধারণ একটি মেয়েদের হেয়ার স্প্রে। হ্যাঁ, ঠিক শুনেছেন, দ্য মনস্টার লকারের দরজার ফাঁক দিয়ে হাত গলিয়ে সেন্সরের লেন্সের ওপর ঠান্ডা হেয়ার স্প্রে করে দেয়। এর ফলে লেন্সের ওপরে একটা পাতলা কেমিক্যালের আস্তরণ তৈরি হয়, যা লেন্সের ইনফ্রারেড ভিশনকে সাময়িকভাবে অন্ধ করে দিয়েছিল। আর বাকি রইল ডপলার র্যাডার। সেটার সামনে তারা একটি সাধারণ প্লাস্টিকের তৈরি বড় সিট রেখে দিয়েছিল, যা বাতাসের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে দেয়নি। বিজ্ঞান থমকে গেল সাধারণ কিছু বুদ্ধির কাছে। ভাবুন একবার। এদিকে রাত তখন ঠিক 1:15। 4 জন চোর এখন পৃথিবীর অন্যতম সেরা ভল্টের ভিতরে দাঁড়িয়ে আছে। চারিদিকে নিস্তব্ধতা। তারা কিন্তু কোনো তাড়াহুড়ো করলো না, কারণ তাদের জানা ছিল সিস্টেমের এই জ্যামিং
অন্তত সকাল 7টা পর্যন্ত কাজ করবে। দ্য মনস্টার তার ব্যাগ থেকে বের করলো একটি কাস্টম মেথড হাইড্রোলিক কাটার। এই মেশিন দিয়ে সে একে একে লকারগুলো ভাঙতে শুরু করলো। তারা কিন্তু সব লকার ভাঙেনি। নোটার বার্তালোর ডায়েরিতে নির্দিষ্ট কিছু লকারের নম্বরের তালিকা ছিল, যেগুলো সব থেকে রেয়ার এবং প্রিমিয়াম কোয়ালিটির হিরে রাখা হতো। তারা বেছে বেছে 123টি স্ট্রং বক্সের লক পুরোপুরি ভেঙে ফেলে। তারা হিরে, রুবি, পান্না আর সোনাগুলো বড় বড় কালো পাটের বস্তা ট্রাপ ব্যাগে ভরেছিল। মেঝেতে ছড়িয়ে পড়েছিল কোটি টাকার ইন্স্যুরেন্স পেপার, যেগুলো কোনো ক্যাশ ভ্যালু ব্ল্যাক মার্কেটে নেই। ভোর 5টা পর্যন্ত টানা 4 ঘন্টা তারা সেই নিষিদ্ধ লকারের ভেতরে রাজত্ব করেছিল। কাজ শেষে তারা সমস্ত প্রমাণ মুছে ফেলে, দরজা আবার লক করে ঠিক যেভাবে এসেছিল ঠিক সেইভাবেই মিলিয়ে গিয়েছিল সেই অন্ধকার রাতে। এদিকে সোমবার সকালে যখন পুরো বেলজিয়ামের পুলিশ ডিপার্টমেন্ট সেখানে এসে হাজির হলো, সেখানকার প্রধানের হাত পা কাঁপছিল। ক্রাইম সিনের কোথাও কোনো আঙুলের ছাপ নেই, কোনো দরজা ভাঙা নেই, কোনো তারও কাটা নেই। পুলিশ বুঝতেই পারছিল না এই চোরেরা কি আদৌ মানুষ নাকি কোনো ভূত। তাহলে চলো এবার সেটাই জানা যাক। পুলিশের খাতায় একে নাম দেয়া হলো শতাব্দীর সেরা ডাকাতি। কিন্তু প্রাকৃতিক নিয়ম বড় অদ্ভুত। অপরাধী যতই নিখুঁত হোক না কেন, অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাসী তাদের পতনের কারণ হয়। এই চোরেদের দলটিও একটি অত্যন্ত বড় ভুল করে বসেছিল। ডাকাতি শেষ করে ফেরার সময় তারা বেলজিয়ামের একটি জনমানবহীন হাইওয়ের পাশের জঙ্গলে গাড়ি থামিয়েছিল। নোটার বার্তালোর নির্দেশ ছিল চুরির সময় ব্যবহৃত সমস্ত আবর্জনা, যেমন খালি ব্যাগ, খাবারের প্যাকেট আর লকারের কিছু ছেঁড়া কাগজ পুড়িয়ে ছাই করে দিতে হবে, যাতে কোনো ডিজিটাল বা ফিজিক্যাল ফুটপ্রিন্ট না থাকে। কিন্তু এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল স্পিডিকে। স্পিডি ছিল চরম নার্ভাস টাইপের মানুষ। এত বড় চুরি করার পর তার হাত পা কাঁপছিল। সে জঙ্গলের ভেতরে ঢুকে সমস্ত আবর্জনা না পুড়িয়ে জাস্ট একটা বড় প্লাস্টিকের ব্যাগে ভরে জঙ্গলে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে এসেছিল। সে ভেবেছিল এই গভীর জঙ্গলে আর কে বা আসবে, কিন্তু ভাগ্য বলে তো একটা কথা আছে। পরদিন সকালে সেই জঙ্গলের মালিক অগাস্ট ভ্যান ক্যাম্প নামের এক লোক জঙ্গল পরিষ্কার করতে যায়। তিনি ঝোপের মধ্যে ওই বড় নোংরা ব্যাগটিকে দেখতে পান। তিনি ভেবেছিলেন ইদানিং শহরের মানুষ বড্ড বেশি প্লাস্টিক আর নোংরা জঙ্গলে ফেলে যাচ্ছে। তিনি রেগে গিয়ে সোজা পুলিশকে ফোন করে বসেন। ব্যাস, সঙ্গে সঙ্গে পুলিশের একটা সাধারণ পেট্রোলিং টিম এসে হাজির হয়। যখন সেখানে ময়লার ব্যাগটি খোলে, তাদের চোখ চড়ক গাছ। ব্যাগের ভেতরে ছিঁড়ে পড়ে আছে ডায়মন্ড সেন্টারের সিলমোহর দেওয়া ছেঁড়া খাম, ইতালির ভাষায় কিছু কাগজ আর একটি আধ খাওয়া স্যান্ডউইচের টুকরো। সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিম তড়িঘড়ি করে সেই আধ খাওয়া স্যান্ডউইচ থেকে লালা সংগ্রহ করে এবং ডিএনএ টেস্ট করে। আর সেই ডিএনএ মিলে যায় ইতালির ক্রাইম ডাটাবেসে থাকা লিওনার্দো নোটার বার্তালোর। শুধু তাই নয়, ওই আবর্জনার ব্যাগ থেকে একটা ইতালীয় মুদির দোকানের ক্যাশ মেমো বা রসিদ পাওয়া যায়, যেখানে নোটার বার্তালো আসল নাম এবং ক্রেডিট কার্ডের নম্বর লেখা ছিল। যে চোরেরা 100 কোটি কম্বিনেশনের লক ভেঙে দিল, তারা শুধু ধরা পড়ে গেল জাস্ট একটা আধ খাওয়া স্যান্ডউইচের জন্য। এর চেয়ে বড় আনাড়ি আর কি হতে পারে। পুলিশ আর 1 সেকেন্ডও সময় নষ্ট করেনি। নোটার বার্তালো যখন তার অফিস খালি করার জন্য ডায়মন্ড সেন্টারে ফিরে আসে, পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে এবং আদালতে তার বিচার হয়। তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং বাকি টিমের মেরুদণ্ডদের পুলিশ একে একে খুঁজে বের করে জেলে পাঠায়। কিন্তু গল্পটা এখানেই শেষ হলে তো এটা সাধারণ গল্প হতো। এই চুরির আসল রহস্যটা লুকিয়ে আছে পুলিশের ক্লোজিং ফাইলের ভেতরে। জেল থেকে ছাড়া পাওয়ার পর নোটার বার্তালো ম্যাগাজিনে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিল। সেখানে সে এমন একটা দাবি করে যা শুনে বেলজিয়ামের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর পায়ের তলার মাটি সরে গিয়েছিল। নোটার বার্তালো দাবি করে তারা আসলে $100 মিলিয়ন হিরে চুরি করেনি। তারা যখন লকারগুলো ভেঙেছিল, তখন তার মধ্যে অনেকগুলো লকার অলরেডি ফাঁকা ছিল। তার দাবি অনুযায়ী এই চুরির আসল মাস্টারমাইন্ড ছিল অ্যান্টওয়ার্পের কিছু বড় বড় হিরে ব্যবসায়ী। তারা নোটার বার্তালোকে জাস্ট ভাড়া করেছিল এই চুরিটা করার জন্য, যাতে চুরির নাম করে তারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে শত শত কোটি টাকার ফসল ক্লেম বা বিমার টাকা তুলতে পারে। চোরেরা ছিল জাস্ট একটা দাবার ঘুঁটি।
ঘটনাটি। আসল সত্যিটা কি তা আজও কেউ জানে না, কারণ নোটার বাত্তালো বা তার টিমের কেউ কোনোদিনও মুখ খোলেনি যে সেই চুরি যাওয়া হিরেগুলো আজ কোথায় আছে। পুলিশ আজ পর্যন্ত সেই 800 কোটি টাকার হিরে একটা টুকরো উদ্ধার করতে পারেনি। হয়তো কোনো এক নাম না জানা কোনো দ্বীপের আন্ডারগ্রাউন্ডের লকারে বা কোনো বিলিয়নের পার্সোনাল কালেকশানে আজও জলজল করছে অ্যান্টওয়ার্পের সেই অদৃশ্য হিরেগুলো। অ্যান্টওয়ার্প ডায়মন্ড হাউসের এই সত্য ঘটনাটি আমাদের একটা মস্ত বড় শিক্ষা দেয়। টেকনোলজি বা প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, সেটাকে কিন্তু অপারেট করে শেষ পর্যন্ত একজন মানুষই। আর মানুষ যেখানে আছে সেখানে লোভ থাকবেই, অলসতা থাকবেই। গার্ডদের চাবি লুকিয়ে রাখার অলসতা যেমন চোরেদের রাস্তা খুলে দিয়েছিল, তেমনি চোরেদের একটা স্যান্ডউইচ ফেলে আসার ভুল তাদের জেলের অন্ধকার কুটুরিতে পাঠিয়ে দিয়েছিল। প্রকৃতির দাঁড়িপাল্লা বড় অদ্ভুত। আপনি যত বড়ই জিনিয়াস হন না কেন, প্রকৃতির একটা ছোট্ট চাল আপনার পুরো রাজত্ব তাসের ঘরের মতো ভেঙে দিতে পারে। অ্যান্টওয়ার্পের এই শতাব্দীর সেরা ডাকাতি নিয়ে আপনাদের কি মতামত? নোটার বাত্তালো কি সত্যি একজন জিনিয়াস চোর ছিল, নাকি সে কোনো বড় সিন্ডিকেটের শিকার হয়েছিল? নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইতিহাসের পাতা থেকে তুলে আনা অন্য কোনো হাড় হিম করা সত্য ঘটনার ফাইল নিয়ে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুরক্ষিত থাকবেন। নমস্কার।